ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ডাব্লিউপি এবং ক্যাপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে জিকের উপর প্র্যাকটিস সেট দিয়ে থাকি। আমরা এর আগে 25টি প্র্যাকটিস সেট দিয়েছি। আজকে আমরা 26 নম্বর প্র্যাকটিস সেটটি এখানে আলোচনা করব। তোমাদের পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিয়েছে, হাতে যথেষ্ট সময়। ঠিকভাবে প্র্যাকটিস করে চলো, তোমরা অবশ্যই সাফল্য পাবে। আমরা এই প্র্যাকটিস সেটে 25টি প্রশ্ন নিয়ে থাকি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো দেখো এবং কতগুলো করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো আজকের প্রশ্নগুলো কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের জনক হিসেবে কাকে চিহ্নিত করা হয়? ভারতের জাতীয় কংগ্রেসের জনক হিসেবে অ্যালান অক্টাভিয়ান হিউমকে চিহ্নিত করা হয়। 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টাভিয়ান হিউম। ইনি প্রতিষ্ঠা করেছিলেন বলে ইনাকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। ঠিক আছে, এবার জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ওই 1885 সালে যখন প্রতিষ্ঠিত হয় তখনই হয়, সেটা হয়েছিল বোম্বেতে, এটা মনে রাখবে। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা পরীক্ষায় বারবার আসে, তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, জাতীয় কংগ্রেসের প্রথম যদি মহিলা সভাপতি বলা হয় তাহলে তিনি হচ্ছেন সরোজিনী নাইডু। ইনি 1925 সালের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন। ইনাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতগুলো এখানে আমি তোমাদের বলছি সবগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো 2 নম্বর প্রশ্ন কি আছে দেখি। 2 নম্বর, সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে অপশন বি, মুন্ডক উপনিষদ থেকে। এরপর বলবে তোমরা উপনিষদ কি? উপনিষদ হচ্ছে প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বেদের একটি অংশ। বেদ 4টি আছে তোমরা জানো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই 4টি বেদের আবার 4টি ভাগ থাকে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। শেষ যে পাঠটি সেটি হচ্ছে উপনিষদ। শেষ পাঠটি উপনিষদ, এই জন্য এটাকে বলা হয় বেদান্ত। উপনিষদকে শেষের অংশ বলে এটাকে বেদান্ত বলা হয়, বেদের অন্ত বলে বেদান্ত। ঠিক আছে, উপনিষদ মোট আছে 108টি। এর মধ্যে বৌদ্ধিকভাবে প্রমাণিত উপনিষদ হচ্ছে 11টি। এই 11টি উপনিষদের মধ্যে আবার এই মুন্ডক উপনিষদ সেটা হচ্ছে আরেকটি। ঠিক আছে, তাহলে এখানে আমরা উপনিষদ সম্পর্কে জানলাম। এই উপনিষদ থেকে এই যে সত্যমেব জয়তে কথাটি, এটা এলো কিভাবে? এটা এসছে 1918 সালে পণ্ডিত মদন মোহন মালব্য যখন ভারতীয় জাতীয় কংগ্রেসের বোম্বে অধিবেশন চলে তখন তিনি সভাপতিত্ব করেছিলেন এবং সেই সময় তিনি জাতীয় নীতিবাক্য হিসেবে এই সত্যমেব জয়তে কথাটি শব্দটি নেওয়ার প্রস্তাব করেন এবং এটি জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীকালে যখন 1950 সালে 26 জানুয়ারি ভারতের সংবিধান রচনা করা হয় সেই সময় ভারতের জাতীয় নীতিবাক্য হিসেবে এই সত্যমেব জয়তে কথাটি গৃহীত হয়। ঠিক আছে, 3 নম্বর, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের 1857 সালের মহাবিদ্রোহের সময় অর্থাৎ সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ইনার শাসনকাল ছিল 1856 থেকে 1862 সাল পর্যন্ত। 1857 আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসন করত এবং 1857 মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার সরাসরি তাদের হাতে ভারতের শাসনভার নিয়ে নেয় এবং লর্ড ক্যানিংকে ভারতের প্রথম ভাইসরয় ঘোষণা করা হয়। তাহলে ভারতের প্রথম ভাইসরয় কে? ভারতের প্রথম ভাইসরয় হচ্ছেন লর্ড ক্যানিং। এটা পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যতগুলো ইম্পর্টেন্ট থাকে ততগুলো তোমাদের এখানে আমি ডেসক্রিপশনে দিয়ে দিই। এরপর 1857 সালে বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল মিরাটে। পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসে সেগুলো এখানে বলছি। 1857 সালে বিদ্রোহের সময় ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান ছিলেন স্যার কলিন ক্যাম্পবেল। ঠিক আছে, এরপর এই মহাবিদ্রোহের সময় যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা হলেন মিরাটের সিপাহীরা। প্রথম যুদ্ধ হয়েছিল মিরাটে, সেখানে সিপাহীরা প্রথম শুরু করেছিলেন। তারপর সেখানে দিল্লির বাহাদুর শাহ জাফর, যিনি মুঘল সম্রাট ছিলেন, তিনি এই যুদ্ধে যোগ দেন। কানপুরের নানা সাহেব ছিলেন, লখনৌয়ের বেগম হজরত মহল, ঝাঁসির রানী লক্ষ্মীবাই ছিলেন এবং বিহারের কুনওয়ার সিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটাই যে কোনো একটা পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। ঠিক আছে, এই বিদ্রোহের প্রতীক ছিল পদ্ম ও রুটি। চলো 4 নম্বর কি আছে দেখি। 1898 সালে নিম্নলিখিত কে বেনারসে কেন্দ্রীয় হিন্দু কলেজ স্থাপন করেছিলেন, যেটা পরবর্তীকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি নামে পরিচিত হয়েছিল? তো বেনারসে কেন্দ্রীয় হিন্দু কলেজ স্থাপন করেছিলেন অপশন সি, এনি বেসান্ত। এনি বেসান্ত স্থাপন করেছিলেন, অর্থাৎ শুরুটা এনি বেসান্ত করেছিলেন। পরবর্তীকালে এই বেনারস হিন্দু কলেজ, যেটা বর্তমানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, এটা প্রতিষ্ঠা করেছিলেন মদন মোহন মালব্য। 1916 সালে তিনি এটা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এনি বেসান্ত তোমাদের পরীক্ষায় যেটা আসে হোম রুল লীগের সঙ্গে যুক্ত ছিলেন। এটা পরীক্ষায় আসে, এনি বেসান্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? হোম রুল লীগের সঙ্গে। সে কোনখানের? মাদ্রাজের হোম রুল লীগ। 1916 সালের সেপ্টেম্বরে তিনি এটি চালু করেন। ঠিক আছে, এনি বেসান্তের একটা পত্রিকা, সেটা হচ্ছে নিউ ইন্ডিয়া। তোমরা আরেকটা হিন্দু কলেজ আছে, সেটার সাথে গুলিয়ে নিও না। এই হিন্দু কলেজ হচ্ছে একটা প্রাচীন সংস্কৃত কলেজ, যেটা বারাণসীতে ছিল। এটা 1791 সালে জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেন। 5 নম্বর, কোন দিল্লি সুলতান তার নিজের সাম্রাজ্যের রাজধানী আগ্রাতে স্থানান্তর করেন? দিল্লি সুলতান সিকন্দর লোদি। অপশন ডি, সিকন্দর লোদি সঠিক উত্তর হবে। তিনি তার রাজধানী আগ্রাতে স্থানান্তর করেছিলেন।
এই রাজধানী স্থানান্তর নিয়ে তোমাদের যেসব প্রশ্নগুলো আসে সেগুলো দেখো। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে তার রাজধানী মহারাষ্ট্রের আরও কেন্দ্রীয়ভাবে দেবগিরিতে স্থানান্তর করেন এবং তার নামকরণ করেন দৌলতাবাদে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে ভিভিআই, ঠিক আছে। সম্রাট আকবর তার রাজধানী আগ্রা থেকে ফতেপুর সিক্রিতে এবং পরে আবার লাহোরে স্থানান্তরিত করেছিলেন সম্রাট আকবর। মুঘল সম্রাট শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন, ঠিক আছে। 6 নম্বর, প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে। কেন বলা হয়? কারণ মানুষের বৃক্ষ যেমন আমাদের শরীরে রক্ত পরিশোধন করে এবং বর্জ্য পদার্থ শরীর থেকে বার করে দেয়, একই রকমভাবে জলাভূমিও জল থেকে যেসব ক্ষতিকর পদার্থ সেগুলো অপসারণ করে এবং জলকে বিশুদ্ধ করে। এই জন্য জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, ঠিক আছে। 7 নম্বর, ছোটনাগপুরের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ছোটনাগপুরের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ পাহাড়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এর উচ্চতা হচ্ছে 1165 মিটার। এটি কোথায় আছে? ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এটি অবস্থিত। ঝাড়খণ্ড ছাড়াও পশ্চিমবঙ্গ, বিহার এবং ছত্তিশগড়ও কিছুটা অংশ এই ছোটনাগপুর মালভূমির রয়েছে। এই পরেশনাথ পাহাড়টি জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, কারণ এটি জৈনদের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের নামে এই পাহাড়টির নাম হয়েছে পরেশনাথ। পার্শ্বনাথ থেকে পরেশনাথ নামটি এসেছে। এই জন্য পরেশনাথ পাহাড় ঝাড়খণ্ডের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান জৈন ধর্মের জন্য এবং একটি পর্যটন স্থানও বটে, ঠিক আছে। 8 নম্বর, ভারতের পাট গবেষণাগার কোথায় আছে? ভারতের পাট গবেষণাগার আছে অপশন সি ব্যারাকপুর হয়ে যাবে সঠিক উত্তর। ব্যারাকপুরে পশ্চিমবঙ্গের এই পাট গবেষণাগার রয়েছে ভারতের। এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার্স, ঠিক আছে। এটি আইসিএআর এর অধীনে পরিচালিত হয়। এই আইসিএআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লি। এর দ্বারা এটি পরিচালিত হয়, ঠিক আছে। আইসিএআর এটা পরীক্ষাতে আসে। পরীক্ষায় তোমাদের যেগুলো আসে সেগুলো এখানে আমি বলেছি দেখো। ভারতের ধান গবেষণাগারটি ওড়িশার কটকে অবস্থিত। গম গবেষণাগারটি হরিয়ানার কর্নালে অবস্থিত এবং ভারতের যে অরণ্য গবেষণাগার সেটা উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী দেরাদুনে অবস্থিত। এগুলো ভিভিআই, যতগুলো বলছি সবগুলো ভিভিআই, ঠিক আছে। 9 নম্বর, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? মাজুলি দ্বীপ অবস্থিত অসমে ব্রহ্মপুত্র নদের উপরে মাজুলি দ্বীপ অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ। অসমের যদি ম্যাপটা দেখো তোমরা, এখানে মাঝখানে দেখবে এখানে ব্রহ্মপুত্র নদী যাচ্ছে সোজা সোজা মাঝে মাঝে এবং এই মাঝখানে এই জায়গাটাতে আছে মাজুলি দ্বীপ, ঠিক আছে। 10 নম্বর, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তনের সময়ের পার্থক্য কত হয়? প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তনে সময়ের পার্থক্য হয় অপশন বি 4 মিনিট। কেন 4 মিনিট হয়? পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরতে কত সময় লাগে? 24 ঘন্টা লাগে, অর্থাৎ 1440 মিনিট হয়। আর পুরোটা যদি একবার ঘুরে যায় মানে কি 360 ডিগ্রি হয়ে যাচ্ছে সার্কেলে, পুরো সার্কেলটা। তাহলে 1 ডিগ্রি সমান কত হয়ে যাবে? 1440 বাই 360 মানে 4 মিনিট, ঠিক আছে। অর্থাৎ 1 ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তনের সময়ের পার্থক্য হয়ে যাচ্ছে 4 মিনিট। এরপর তোমরা একটু এই জিনিসটা বুঝে নাও, ল্যাটিটিউড অর্থাৎ অক্ষাংশ এবং লঙ্গিটিউড অর্থাৎ দ্রাঘিমাংশ জিনিসটা কি একটু বুঝো। পৃথিবীকে একটা গোলক ধরে নিয়ে পৃথিবীর মাঝামাঝি যে রেখাটা কল্পনা করা হয় পূর্ব পশ্চিমে, এটাকে বলা হয় ইকুয়েটর বা বিষুবরেখা বা নিরক্ষরেখা, মাঝামাঝি রেখাটা। এরপর উত্তর দক্ষিণ যদি রেখাটা কল্পনা করা হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে যেটা 0 এবং 180 ডিগ্রির মধ্যে, সেটা হচ্ছে মূল মধ্যরেখা বা অপোজিট সাইডটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা, ঠিক আছে। পৃথিবীকে 4 ভাগে ভাগ করা হয়। হেমিস্ফিয়ার যদি বলা হয়, হেমিস্ফিয়ার কথাটার অর্থ হচ্ছে স্পিয়ার মানে গোলক আর হেমিস্ফিয়ার মানে হচ্ছে গোলার্ধ। অর্থাৎ পৃথিবীকে 4টি গোলার্ধে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পূর্ব, একটা পশ্চিম, একটা উত্তর, একটা দক্ষিণ। যখন মূল মধ্যরেখার ডান দিকটা আমি দেখবো তখন এটা হয়ে যাচ্ছে পূর্ব গোলার্ধ এবং মূল মধ্যরেখার বাম দিকটা যখন দেখবো তখন সেটা হয়ে যাচ্ছে পশ্চিম গোলার্ধ। আবার যখন বিষুবরেখা অর্থাৎ নিরক্ষরেখার উপর দিকটা দেখবো তখন সেটা হয়ে যাচ্ছে উত্তর গোলার্ধ এবং বিষুবরেখার নিচ দিকটা যখন দেখবো তখন সেটা হয়ে যাচ্ছে দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে। এরপর দেখো নিরক্ষরেখার উপরে যে দাড়িগুলো নীল কালারের দাড়িগুলো আছে এটা হচ্ছে 15, এখান থেকে এটা নিরক্ষরেখা এখানে হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। এরপর যত উপর দিকে যাবো এখানে এই নীল রেখাটাতে এসে হয়ে যাবে 15 ডিগ্রি, তারপর 30, তারপর 45, 60 এরকম করে আস্তে আস্তে এগিয়ে যাবে, ঠিক আছে। তো এই যে নিরক্ষরেখা, নিরক্ষরেখা থেকে সামান্য একটু গেলে কত হয়ে যাবে? 1 ডিগ্রি হবে, তাই তো। 0 থেকে 1 হবে, তারপর 2, 3, 4, পর 15, তারপর 30 এরকম হবে। তো এই যে 1 ডিগ্রি এইখান থেকে এতটা গেলে সময় কত হবে? 4 মিনিটের ডিফারেন্স হয়ে যাবে। এটাই এখানে বলতে চাইছি। ঠিক একই রকম হবে। এগুলো হচ্ছে লঙ্গিটিউড অর্থাৎ দ্রাঘিমাংশ। মূল মধ্যরেখার থেকে যখন ডান দিকে যাব এটা হয়ে যাবে 15, এটা 30, এখানে হয়ে যাবে 45, 60 এরকমভাবে আস্তে আস্তে এদিকে চলে যাবে 180 পর্যন্ত হবে, ঠিক আছে। তো 0 থেকে যখন এখানে ধরো এখানে 1 ডিগ্রি হয়ে যাবে তখন এর যে সময়ের পার্থক্য সেটা হয়ে যাবে 4 মিনিট। এটা এখানে বলতে চেয়েছে, ঠিক আছে।
11 নম্বর, কলোজিয়ামের জন্য বিখ্যাত কোন শহর? কলোজিয়ামের জন্য বিখ্যাত হচ্ছে ইতালির রাজধানী রোম। ইতালির রোমে এটি একটি বিখ্যাত স্থাপত্য এবং এটি বিশ্বের অন্যতম পরিচিত স্থান। এটি অতীতে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে ছিল, যদিও বর্তমানে এটি সপ্তম আশ্চর্যের মধ্যে নেই। এটি একটি বিনোদন এবং খেলাধুলার স্থান ছিল। এখানে গ্ল্যাডিয়েটরদের লড়াই, পশু শিকার, মৃত্যুদণ্ড এবং নাটক মঞ্চস্থ করা হতো। তাহলে কীরকম জিনিস এটা ভাবো, এখানে গ্ল্যাডিয়েটরদের লড়াই হতো। গ্ল্যাডিয়েটর বলতে যেসব যুদ্ধবন্দীদের রাখা হতো তাদের এই কলোজিয়ামের ভিতরে নিয়ে আসা হতো এবং তাদের ছেড়ে দেওয়া হতো পরস্পরের মধ্যে, এবং বলা হতো নিজের মধ্যে যুদ্ধ করে বেঁচে নাও। এবং নানা রকম এখানে আসন রাখা থাকতো, যেখানে প্রায় 50,000 দর্শক ওই তাদের মৃত্যুলীলা বসে বসে লাইভ থিয়েটারে দেখত। এটা হচ্ছে গ্ল্যাডিয়েটরদের লড়াই। পশু শিকার এখানের মধ্যে করা হতো, মৃত্যুদণ্ড দেওয়া হতো, নাটক মঞ্চস্থ করা হতো। এটা হচ্ছে ইতালির রোমের কলোজিয়াম, বিখ্যাত কলোজিয়াম। বাইরের থেকে এরকম, ভিতরে এরকম। ঠিক আছে, চলো 12 নম্বর কি আছে দেখি। 12 নম্বর, লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন? লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সর্বাধিক 20 জন সদস্য নির্বাচিত হতে পারেন। লোকসভার সর্বাধিক আসন সংখ্যা হচ্ছে 550 জন, তাদের মধ্যে 530 জন রাজ্যগুলোর থেকে নির্বাচিত হবে এবং 20 জন যে কেন্দ্রশাসিত অঞ্চল সেখান থেকে নির্বাচিত হবে। এটা পূর্বে 552 জন ছিল, যেখানে 530, এটা তো তোমরা জানলেই, 20টাও জানলে, এবং 2 জন এক্সট্রা রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হতো, যারা অ্যাংলো ইন্ডিয়ান হতো। কিন্তু 104তম সংবিধান সংশোধনের পর ভারতের রাষ্ট্রপতি বর্তমানে কোনো অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন না, অর্থাৎ এই আসনগুলো বাদ দেওয়া হয়েছে। বর্তমানে লোকসভায় যদি বলা হয় আসন সংখ্যা, বর্তমান যে নির্বাচিত প্রতিনিধি এনারা হচ্ছেন 543 জন রয়েছেন। ঠিক আছে, এরপর এটা হলো লোকসভা। রাজ্যসভার ক্ষেত্রে কি হয়? রাজ্যসভার গঠনটা সংবিধানে 80 নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে এবং রাজ্যসভাতে সর্বাধিক সদস্য হচ্ছে 250 জন, যেখানে 238 জন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হয় এবং 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। অর্থাৎ রাজ্যসভাতে কিন্তু 12 জন রাষ্ট্রপতি মনোনয়ন করতে পারেন। ঠিক আছে, চলো 13 নম্বর কি আছে, কোন ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক নম্বর ব্যবহৃত হয়? গতিবেগ বোঝাতে ম্যাক নম্বর ব্যবহৃত হয় এয়ারক্রাফটের ক্ষেত্রে, অর্থাৎ বিমানের ক্ষেত্রে। এয়ারক্রাফট মানে বিমান, আর মহাকাশযান হচ্ছে স্পেস ক্রাফট। ঠিক আছে, এটা গুলিয়ে যাও না। এয়ারক্রাফটের গতিবেগে ম্যাক নম্বর ব্যবহার করা হয়। কখন করা হয়? সাধারণত এমনি যখন সাধারণ বিমান চলাচল হয় তখন নট ব্যবহার করা হয়, অর্থাৎ নটিক্যাল মাইল ব্যবহার করা হয়। কিন্তু সেই বিমান যদি সুপারসোনিক, অর্থাৎ শব্দের বেগের চেয়ে বেশি হয় বা হাইপারসোনিক হয়, তখন ম্যাক সংখ্যা প্রকাশ করা হয়। বিমান যখন শব্দের বেগে বা তার বেশি বেগে চলে তখন ম্যাক নম্বর ব্যবহার করে বিমানের গতি বর্ণনা করা হয়। যদি 1 ম্যাক বলা হয় তাহলে তা বিমানের গতি শব্দের গতির সমান হয়। 2 ম্যাক মানে হচ্ছে বিমানের গতি শব্দের গতির দ্বিগুণ। ঠিক আছে, স্পেস ক্রাফটের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ মহাকাশযানের ক্ষেত্রে কিলোমিটার প্রতি সেকেন্ড এরকম ব্যবহার করা হয়। 14 নম্বর, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কিসের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়? তো রেডিও কার্বন ডেটিং ব্যবহার করা হয় জীবাশ্মর বয়স নির্ধারণে। সাধারণত জৈব বস্তুর বয়স নির্ধারণে রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে কি হয়, জীবন্ত বস্তু, গাছপালা বা প্রাণী, এরা সাধারণত যখন বেঁচে থাকে তখন কার্বন-14 পরিবেশ থেকে গ্রহণ করে, কিন্তু মরার পর কার্বন-14 বন্ধ হয়ে যায় এবং যেসব কার্বন থাকে শরীরে সেটা আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে তাদের শরীর থেকে। এই কার্বন-14 এর ক্ষয় থেকে বিজ্ঞানীরা ওই বস্তুর বয়সটা নির্ধারণ করতে পারেন। ঠিক আছে, যদি ওই বস্তুটির বয়স 60,000 বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে বিজ্ঞানীরা সেটা বার করে দিতে পারবেন। এটি প্রথম উদ্ভাবন করেছিলেন আমেরিকার উইলিয়ার্ড লিভি। ঠিক আছে, 1946 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি এই পদ্ধতিটি তৈরি করেন। 15 নম্বর, ধাতু বিদ্যুতের সুপরিবাহী কারণ কি? ধাতু বিদ্যুতের সুপরিবাহী এর কারণ হচ্ছে ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে। ঠিক আছে, ধাতুর অণুগুলি খুবই হালকা ধরনের হয় না, এটা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, এবং ধাতুর অণুগুলি গলনাঙ্ক খুব বেশি, এটা হয় কিন্তু সবারই খুব গলনাঙ্ক বেশি হয় না। তাহলে ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে এটা করাটাই যুক্তিযুক্ত হবে। এরপর যদি মুক্ত ইলেকট্রন থাকে তাহলে কি হবে, সহজেই সেখানে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। ঠিক আছে, 16 নম্বর, একটি বলকে উপরে ছুড়ে দিলে কোনটি ধ্রুবক থাকে? একটি বলকে যদি উপরে ছুড়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বলকে গতি দিলাম, অর্থাৎ বেগ বাড়বে, স্মরণেরও পরিবর্তন হবে, গতিশক্তির পরিবর্তন হবে, কিন্তু অভিকর্ষ ত্বরণের মান, ভূপৃষ্ঠে যেটা অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর মান কিন্তু ফিক্সড থাকবে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মানটা কোনো পরিবর্তন হবে না। বলটি উপরে ওঠার সময় এর বেগটা তো কমতে থাকবে কিন্তু ত্বরণের মান একই থাকে, আবার নিচে নামলে
এর বেগ বাড়তে থাকে, কিন্তু অভিকর্ষ ত্বরণের মান একই রকম থাকবে। যদি আমরা বলটা ছুড়ি, গতিশক্তিটা কী হবে? তার গতিশক্তি কমতে থাকবে, কারণ অভিকর্ষ বলের কারণে পৃথিবী তার দিকে বস্তুটিকে টানতে থাকবে, তাহলে তার গতিশক্তি আস্তে আস্তে কমতে থাকবে এবং সেই একই সময়ে তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকবে, অর্থাৎ তার যে দাঁড়ানোর ক্ষমতা, স্থিতিশক্তি মানে কি? তার যে দাঁড়ানোর যে শক্তি, সেটা আস্তে আস্তে বাড়বে এবং যখন টপে পৌঁছে যাবে, এখানে এসে তার স্থিতিশক্তি সর্বোচ্চ হয়ে যাবে এবং গতিশক্তি শূন্য হয়ে যাবে। এরপর যখন নিচে নামতে থাকবে, তখন তার মধ্যে কি হবে? গতিশক্তি আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে। 17 নম্বর, প্রডিউসার গ্যাস কি? প্রডিউসার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের মিশ্রণ হচ্ছে প্রডিউসার গ্যাস। এটি বিভিন্ন শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। 18 নম্বর, মিক্সিডিমা রোগ কোন হরমোনের অল্প ক্ষরণে ঘটে? মিক্সিডিমা রোগ এটা হয় মূলত থাইরক্সিন হরমোনের অল্প ক্ষরণে। থাইরয়েডের যে T4 এবং T3 হরমোন, এগুলোর অভাবে রোগটি হয়ে থাকে। এই হরমোনগুলির কাজ হচ্ছে শরীরে বিপাক ক্রিয়ায় সাহায্য করা। যদি থাইরয়েড শরীরে কম থাকে তাহলে সেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, আর যদি বেশি থাকে তাহলে সেটাকে বলে হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে। এই মিক্সিডিমা রোগ যদি হয় তাহলে কি হয়? ত্বকগুলো ফুলে যায় এবং টিস্যুতে মিউসিন নামক পদার্থ জমা হতে থাকে। 19 নম্বর, মাইকোরাইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ? মাইকোরাইজা হচ্ছে একটি মিথজীবী উদ্ভিদ। পরজীবী কি জিনিস? পরজীবী হচ্ছে যখন একটা জীবের উপর নির্ভর করে আরেকটা জীব বসবাস করে। যেমন ফিতাকৃমি মানুষের শরীরে থেকে মানুষের অন্ত্রে বাস করে এবং এক্ষেত্রে মানুষ কিন্তু হোস্ট এবং মানুষের শরীর থেকে পুষ্টি সংগ্রহ করে নেয় ফিতাকৃমি। ঠিক আছে। মৃতজীবী কি জিনিস? মৃতজীবী হচ্ছে কোনো মৃত বা পচনশীল জৈব পদার্থ থেকে যখন পুষ্টি সংগ্রহ করে কোনো জীব বেঁচে থাকে। যেমন কিছু ছত্রাক মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে উঠে আসতে পারে, এটা হচ্ছে মৃতজীবী উদ্ভিদ। আমাদের যেটা প্রশ্ন, মিথজীবী। মিথজীবী হচ্ছে যখন দুটি জীব একে অপরের সাথে পারস্পরিকভাবে উপকারী সম্পর্কে আবদ্ধ থাকে, অর্থাৎ এ উপকার পাবে, ও উপকার পাবে, দুজনেই উপকার পাবে, এটা হচ্ছে মিথজীবী সম্পর্ক। যেমন লাইকেন, মাইকোরাইজা এবং যে শিম্বগোত্রীয় উদ্ভিদে রাইজোবিয়াম থাকে, নাইট্রোজেন সমৃদ্ধ রাইজোবিয়াম, সেটা হচ্ছে মিথজীবী উদ্ভিদ। এটা মিথজীবীটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় আসেই এবং আসবেই। যদি এরকম প্রশ্ন আসে তাহলে অবশ্যই এখান থেকে মিথজীবী থেকে প্রশ্ন দেবে। ঠিক আছে। এক্ষেত্রে লাইকেনের ক্ষেত্রে কি? শৈবাল ও ছত্রাক একে অপরের উপর নির্ভরশীল থাকে। ঠিক আছে। আর পতঙ্গভুক কি? তোমরা আশা করি এটা জানো, কলসপত্রী উদ্ভিদ যে কি করে? পতঙ্গদের কামড়ে খেয়ে নেয়। ঠিক আছে। 20 নম্বর, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? ভারতে যদি প্রথম ব্যাংক বলা হয় তাহলে সেটা হয়ে যাবে ব্যাংক অফ হিন্দুস্তান, কিন্তু সম্পূর্ণ ভারতীয় ব্যাংক, এখানে অপশনগুলোর মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সঠিক উত্তর হবে, অপশন এ। যদিও এর আগে সম্পূর্ণ ভারতীয় যৌথ মূলধনী ব্যাংক ছিল অযোধ্যা বাণিজ্যিক ব্যাংক, এখানে অপশনে নেই, তাই সেটা বললাম না। এবং এটা যেহেতু বন্ধ হয়ে গেছে 1958 সালে, এটি বন্ধ হয়ে গেছে, এটি ফৈজাবাদে ছিল। পরবর্তীকালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1894 সালে লাহোরে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ব্যাংকটি পিএনবি, তোমরা এখনো জানো, পিএনবি যেটা বলা হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এখনো টিকে আছে ভারতবর্ষের মধ্যে। এবং ভারতের যেসব বড় বড় ব্যাংকগুলো আছে তার মধ্যে একটা ব্যাংক পিএনবি। ব্যাংকের থেকে তোমাদের বললাম ব্যাংক অফ হিন্দুস্তান, এটা আলেকজান্ডার অ্যান্ড কোম্পানির এজেন্সি হাউস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ভারতের প্রথম ব্যাংক, 1770 সালে ভারতের প্রথম এই ব্যাংকটি হয়েছিল। ব্যাংকের থেকে তোমার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এটা পড়ে যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি, এরকম প্রশ্ন আছে। বর্তমান নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটু ইতিহাসটা জেনে নিই। ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রথম 1806 সালে ব্যাংক অফ কলকাতা নামে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উত্থান। ঠিক আছে। পরবর্তীকালে 1809 সালে এর নামকরণ করা হয় ব্যাংক অফ বেঙ্গল। ব্যাংক অফ কলকাতা ছিল, সেখান থেকে ব্যাংক অফ বেঙ্গল হলো। এবং একই সাথে আরও দুটি ব্যাংক ছিল, ব্যাংক অফ বোম্বে যেটা 1840 সালে হয়েছিল, এবং 1843 সালে ব্যাংক অফ মাদ্রাজ ছিল। এই ব্যাংক অফ বেঙ্গল, বোম্বে এবং মাদ্রাজ তিনটে একত্রিত হয়ে 1921 সালে গঠিত হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা পরবর্তীকালে ভারত যখন স্বাধীন হয় তখন 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় পরিণত হয়ে যায়। ঠিক আছে। 21 নম্বর, ভারতের অরাজনৈতিক প্রশাসক কাদের বলা হয়? ভারতের অরাজনৈতিক প্রশাসক বলা হয় আমলাদের। ভারতের রাজনৈতিক নেতারা 5 বছর অন্তর অন্তর চেঞ্জ হতে পারে, কিন্তু ভারতের যারা আমলা থাকেন তাদের কিন্তু কোনো চেঞ্জ হয় না, তারা চাকুরিজীবী। সরকার পাল্টে গেলেও তাদের কাজ কিন্তু আটকে থাকে না। এভাবে এই আমলারা একটা দেশকে স্থিতিশীল ও ধারাবাহিক রাখতে সাহায্য করে। 22 নম্বর, ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি? ঘনাদা চরিত্রটি অপশন বি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। 1945 সালে তিনি চরিত্রের সৃষ্টি করেন, যেখানে ঘনাদার প্রকৃতির নাম ছিল ঘনশ্যাম দাস। ঠিক আছে। এখান থেকে চরিত্রের মধ্যে যেগুলো পড়ে তোমাদের,
টেনিদা চরিত্রটি কার সৃষ্টি? টেনিদা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু বা ফেলুদা এটা হচ্ছে সত্যজিৎ রায়ের সৃষ্টি। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা হচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এগুলো ইম্পর্টেন্ট, এই জন্য এগুলো তোমাদের বলে দিয়েছি। সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতগুলো তোমাদের বলছি পরীক্ষায় যেরকম আসে সেই একই রকম আলোচনা এখানে করছি, ঠিক আছে। 23 নম্বর, আইওসি সম্প্রতি কোথায় ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু করতে চলেছে? এটা সাম্প্রতিক প্রশ্নোত্তর। ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু হচ্ছে ভারতের হরিয়ানাতে, ঠিক আছে। হরিয়ানার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পানিপথ রিফাইনারিতে এই হাইড্রোজেন প্ল্যান্টটা গঠন করা হবে, ঠিক আছে। এটা হতে সময় লাগবে 2 বছর সম্ভবত সময় লাগবে। 24 নম্বর, 31 মে সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো যার এবছরের থিম আনমাস্কিং দ্য আপিল এক্সপোজিং ইন্ডাস্ট্রি ট্যাকটিক্স অন টোবাকো অ্যান্ড নিকোটিন প্রোডাক্টস। তো এই যে থিমটা মনে রাখবে তোমরা, কখনো কখনো থিমগুলো পড়ে যায়, ঠিক আছে। আনমাস্কিং দ্য আপিল এইটুকুটো মনে রাখবে, তাহলে অন্তত পারবে। এক্সপোজিং ইন্ডাস্ট্রি ট্যাকটিক্স অন টোবাকো অ্যান্ড নিকোটিন প্রোডাক্টস। তো 31 মে অপশন ডি বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হলো যার থিম ছিল এটা, ঠিক আছে। 25 নম্বর, 2025 উইম্বলডনে মহিলা একক বিভাগে কে চ্যাম্পিয়ন হলেন? মহিলা সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন, তোমরা এখানে ছবিটি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ইগা সুইটেক, ঠিক আছে। উচ্চারণ বাংলা উচ্চারণ অনেক কিছু হতে পারে। ইগা সিওনটেক, সুইটেক, এটা হচ্ছে ইংরেজিটা, তোমরা যদি পড়তে পারো পড়ে নাও। ইনি মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছে 2025 উইম্বলডনে, ঠিক আছে। তিনি ফাইনালে আমান্ডা এনিসিমোভাকে হারিয়েছেন 6-0 6-0 গেমে, ঠিক আছে। যদি পুরুষদের সিঙ্গেলস বলা হয়, আমি এর আগে বলেছি, পুরুষদের সিঙ্গেলসে জানিক সিনার ইতালির হারিয়ে দিয়েছেন কার্লোস আলকারাজকে, ঠিক আছে। তাহলে আজকে 25টি প্রশ্ন ছিল, তোমরা কতগুলো করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরীক্ষার ডেট তোমাদের দিয়ে দিয়েছে, তাই পড়াশোনা চালিয়ে যাও জোর কদমে। হাতে যা সময় আছে এই সময় যথেষ্ট তোমাদের পাস করার জন্য। কাট অফ তোমাদের বেশি যেতে পারে, তার জন্য তোমাদের এখান থেকে ভাবার প্রয়োজন নেই, তোমরা শুধু পড়াশোনাটা করে যাও, তোমাদের হাতে যা আছে সেটা তোমরা করে যাও, বাকিটা পরে দেখা যাবে। পরীক্ষার প্রশ্ন হোক, পরবর্তীকালে বোঝা যাবে কীরকম প্রশ্ন হয়েছে, সেরকমভাবে কাট অফটা কমতেও পারে। এমন তাহলে কাট অফ কমে গেল, হয়তো প্রচুর হার্ড প্রশ্ন হলে কাট অফ কমে গেল, এমন হতে পারে। কিন্তু তোমরা সবাই, মেয়েরা 50 ধরে এগো এবং ছেলেরা রিটেনে 55-এর উপর ধরে এগো, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।